কুমিল্লা বিভাগ বাস্তবায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর। চাঁদপুরে খাল পুনর্খনন কাজ উদ্বোধন। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে 11 দলের সমাবেশ। অর্থনীতি ঘুরে দাঁড়াতে লাগতে পারে 2 বছর, জানালেন অর্থমন্ত্রী। শরীয়তপুরে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসকের উপর হামলা। দেখছেন এটিএন নিউজ। দেশের খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি উজমা হাসান। দর্শক, এতক্ষণ জানিয়ে দিচ্ছিলাম নাসির সিনট্যাক্স গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো। এবার বিস্তারিত। দীর্ঘ 22 বছর পর চাঁদপুর সফরে গিয়ে খোর্দ খাল পুনর্খনন কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেল 3টার দিকে প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের গাড়ি বহর পৌঁছায় কর্মসূচি স্থল চাঁদপুর শাহরাস্তিতে। এ সময় উপস্থিত দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হন প্রধানমন্ত্রী। পরে খোর্দ খাল পুনর্খনন কার্যক্রম উদ্বোধন করে জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি। প্রধানমন্ত্রী এ সময় বলেন, বিএনপি কেবল স্বপ্ন দেখতে কিংবা দেখাতে চায় না, বরং স্বপ্ন বাস্তবায়ন করতে চায়। জনতার দাবি অনুযায়ী দ্রুত চাঁদপুর টেকনিক্যাল কলেজ স্থাপনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। সেই সাথে আসছে বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য প্রয়োজনীয় বাজেট বরাদ্দ রাখা হবে। আমাদের উদ্দেশ্য একটাই, আমরা স্বপ্ন দেখতে চাই না, আমরা পরিকল্পনা গ্রহণ করতে চাই। যেই পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের মানুষের উপকার হবে। আমরা পরিকল্পনা গ্রহণ করতে চাই যেই পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশ সামনের দিকে এগিয়ে যাবে। ইনশাআল্লাহ এবার আপনাদের সরকারের বিএনপি সরকার বাজেট তৈরি করছে এবং সেই বাজেটের মধ্যে ফ্যামিলি কার্ডের জন্য বরাদ্দ রাখা হবে, সেই কার্ডে কৃষক কার্ডের জন্য বরাদ্দ রাখা হবে কৃষক ভাইদের জন্য। এদিকে কুমিল্লাকে বিভাগ করার দাবি যদি জনগণের হয়ে থাকে তবে সেই দাবি পূরণ করা হবে বলে জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে চাঁদপুরে যাওয়ার সময় কুমিল্লার বুড়ুরায়ে আয়োজিত এক পথসভায় যোগ দিয়ে একথা জানান প্রধানমন্ত্রী। দেশ পুনর্গঠন সরকারের একার পক্ষে সম্ভব না উল্লেখ করে জনগণের সক্রিয় অংশগ্রহণ আহ্বান জানান তিনি। সেই সাথে নির্বাচনের আগে করা সব ওয়াদা পর্যায়ক্রমে পূরণেরও আশ্বাস দেন প্রধানমন্ত্রী। বিএনপি অতীতেও যতবার দেশের মানুষের সেবা করার সুযোগ পেয়েছে, দেশের মানুষকে যে সকল ওয়াদা করেছিল বিএনপি তার সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছে সেই সকল ওয়াদা পূরণ করার জন্য। ইনশাআল্লাহ বিগত 12 তারিখের নির্বাচনের আগে আমরা যে সকল ওয়াদা দিয়েছি পর্যায়ক্রমিকভাবে আমরা একটি একটি করে পর্যায়ক্রমিকভাবে সেই ওয়াদা পূরণ করব। এখন প্রিয় ভাই বোনেরা, আসার সময় আমি দেখলাম সবাই স্লোগান দিচ্ছে, কি চাই? কুমিল্লা বিভাগ। ঠিক আছে, এই দাবিটি যদি জনগণের দাবি হয়ে থাকে ইনশাআল্লাহ তাহলে সেটির বাস্তবায়ন হবে। দর্শক, কুমিল্লার পথসভার পর চাঁদপুরে খাল পুনর্খনন প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও আরও কিছু কর্মসূচিতে অংশ নেবেন তিনি। বিস্তারিত জানাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। খাল পুনর্খনন হয়েছে কুমিল্লায়, তিনি জনসভা করেছেন, পথসভায় যোগ দিয়েছেন। এর পরের কর্মসূচিগুলো কি কোথায় যাবেন তিনি একটু জানাবেন। তার দুটি কর্মসূচি শেষ করে এখন বিশ্ব খাল সেটি পুনর্খননের উদ্বোধনের উদ্দেশ্যে আর কিছুক্ষণের মধ্যেই এই স্থলে পৌঁছাবেন এবং যেসব প্রস্তুতি সে প্রস্তুতি আগেই সম্পন্ন হয়েছিল। যদিও বিএনপি নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ তারা বেশ আগে থেকেই এখানে এসে পৌঁছেছেন, কিন্তু যে প্রধানমন্ত্রীর যে কর্মসূচি আছে কিছুটা বিলম্বে সেটি শুরু হয়েছে এবং এই বিশ্ব খাল সেটি পুনর্খননের উদ্বোধনের যে সময় সেটি ছিল মূলত 1:30টার দিকে, কিন্তু যেহেতু তার আসতে বিলম্ব হওয়ার কারণে আশা করা হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই তিনি এসে পৌঁছাবেন এবং এরপরে তিনি শহরে গিয়ে সেখানে ফ্যামিলি কার্ডের যে উদ্বোধন চাঁদপুর সরকারি কলেজ মাঠে, সেখানেও নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ অপেক্ষা করছেন। সেখানে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হবে এবং সেক্ষেত্রে যে দুটি যে একটি পথসভা এবং একটি শাহরাস্তিতে খাল খনন
এই দুটি কর্মসূচিতে প্রধানমন্ত্রী তিনি যেটি বলেছেন যে যে জনগণই আসলে সকল ক্ষমতার মালিক, এবং সেক্ষেত্রে বিএনপি জনগণের প্রতিনিধিত্ব করছে। বিএনপি যে প্রতিশ্রুতি দেয় সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করে, ফলে নির্বাচনের আগে যেসব কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু ইতিমধ্যেই যে বাস্তবায়ন সেটি শুরু হয়েছে। বিশেষ করে খাল খনন কর্মসূচি, ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি সহ অন্যান্য যে কার্যক্রম সেটি শুরু হয়েছে, এবং আসছে বাজেটে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ডের জন্য বরাদ্দ রাখা হবে, এটি তিনি বলেছেন এই চাঁদপুরের যে শাহরাস্তিতে সেই সংক্ষিপ্ত বক্তব্যে। এর পাশাপাশি তিনি বলেছেন শুধু স্বপ্ন দেখা নয়, বিএনপি পরিকল্পনা করতে চায় উন্নয়নের জন্য। আর চাঁদপুরের মানুষ মূলত আসলে নানা ধরনের উন্নয়নের তার কাছ থেকে আসলে যে মিন্টু, আপনাকে ধন্যবাদ। দর্শক, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াত সহ 11 দলীয় জোটের উদ্যোগে রাজশাহী বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এ বিষয়ে আরও জানাতে রাজশাহী মাদ্রাসা মাঠ থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি বুলবুল হাবিব। আমরা সরাসরি তার সাথে এখন যোগাযোগের চেষ্টা করছি। বুলবুল, সমাবেশের মূল প্রতিপাদ্য কি এবং দলীয় যে নেতাকর্মীরা আছেন সেখানে তাদের উপস্থিতি কেমন দেখছেন? আমরা দেখছি যে যারা জেলা এই সমাবেশ হচ্ছে, বিভাগীয় তারা আমরা দেখছি অপেক্ষা করে তারা এবং তাদের নেতাকর্মীদের যারা বক্তব্য যেহেতু 2:30টায় শুরু হয়েছে, এখন প্রথমে যারা স্থানীয় নেতৃবৃন্দ তারা বক্তব্য দিয়েছেন, এরপরে বক্তব্য দিয়েছেন। এখন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত তিনি বক্তব্য রাখছেন। এরপরে হয়তো বা জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বক্তব্য রাখেন, তারপরে সমাবেশ শেষ করবে। আসলে আমাদের যারা নেতাকর্মীরা প্রধানত বিষয়গুলোতে বক্তব্য দেখার চেষ্টা করছেন যে গণভোটের রায় বাস্তবায়নের পক্ষে তারা তাদের বক্তব্য জোরালো ভাবে উপস্থান করছেন এবং জানিয়েছেন প্রত্যক্ষ। এছাড়া ক্রমান্বয়ে যে জনদুর্ভোগ তৈরি হচ্ছে, প্রায় প্রত্যেক নেতাকর্মীদেরই আমরা দেখছি যে তারা বক্তব্য দিচ্ছেন। নেতা সার্জিস আলম, রাফিউদ্দিন রেখেছেন এবং নারী বাংলাদেশে যে সমস্ত বড় বড় বিদেশি কোম্পানিগুলি আছে সেই বিষয়টি তারাও তাদের কর্মকাণ্ড গুটিয়ে নিচ্ছে। জনদুর্ভোগ, তাহলে আমাদের ছেলেমেয়েরা কোথায় যাবে? জনগণের ভোটের রায়, মানে জনগণের ভোটের দুর্ভিক্ষের আশঙ্কা, গণভোট তারা বাস্তবায়ন দেখতে চায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা। এর বাহিরেও তারা বলছেন যে ন্যায্য পানির হিসাব কারণে। বুলবুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, অর্থনীতি ঘুরে দাঁড়াতে আরও 2 বছর সময় লাগতে পারে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রামে মা ও শিশু হাসপাতালের 18 তলা একাডেমিক ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বাজেট থেকে জ্বালানি খাতে 40,000 কোটি টাকা অতিরিক্ত ব্যয় হয়েছে। আমরা যেটা পেয়েছি বিগত সরকারগুলো থেকে সেটা মাইনাস মাইনাস অ্যান্ড মাইনাস, এখানে যোগ কিছু নাই, সবগুলো ঋণাত্মক। এখানে এইগুলো আবার মেকআপ করতে হচ্ছে, এমনকি অনেকগুলো বিল পর্যন্ত পেমেন্ট করে নেই তারা। পাওয়ার সেক্টর, এনার্জি সেক্টর 50,000 কোটি টাকার মতো বাকি রেখে চলে গেছে, মাশাআল্লাহ। এগুলো আবার সব পে করতে হচ্ছে। সুতরাং একটা বিরাট মানে অর্থনৈতিকভাবে একটা ভীষণ আমরা ঋণাত্মক অবস্থায় আছি। এখান থেকে প্রথমে আমরা এখান থেকে বের হতে হবে, তারপরে অর্থনীতি সামনের দিকে যাবে। শরীয়তপুর সদর হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক ও কর্মচারীদের মারধর এবং জরুরি বিভাগে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে চিকিৎসক ও আনসার সদস্য সহ অন্তত 5 জন গুরুতর আহত হয়েছেন। হামলায় গুরুতর আহত চিকিৎসক ডাক্তার মোহাম্মদ নাসির ইসলামকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শরীয়তপুর সদরের উত্তর বিলাস খান এলাকার লাল মিয়া কাজী বুকে ব্যথা নিয়ে শুক্রবার রাতে জরুরি বিভাগে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় রাত 1টায় মারা যান তিনি। এরপর রাত 1:15টার দিকে রোগীর স্বজনরা হাসপাতালের জরুরি বিভাগে হামলা ও ভাঙচুর চালায়। হামলায় চিকিৎসক ডাক্তার মোহাম্মদ নাসির ইসলাম, কর্তব্যরত আনসার সদস্য সোহেল সরদার,
কামরুল, আজিজুল হক ও কাউসার গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। শরীয়তপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মিতু আক্তার জানান, রোগীকে তারা ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। আনুমানিক 15টার দিকে আমাদের এখানে লাউলিয়া 4 নামে একজন পেশেন্ট ইমার্জেন্সিতে আসেন বুকে ব্যথা নিয়ে। আমাদের ইমার্জেন্সির ডক্টর তাকে দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা রেফার করেন, কিন্তু রোগীর লোক এখানে রিস্ক বন্ড দিয়েই আমাদের এখানে চিকিৎসা করতে চান। পরবর্তী সময়ে রোগীটার অবস্থা আরও ডিটোরিয়েট খারাপ হতে থাকে। পরে আনুমানিক 12টার দিকে রোগীটা আসলে এক্সপায়ার করে। দর্শক, দেশের খবর এই পর্যায়ে নিয়ে নিচ্ছে একটি বিরতি, এরপর আরও যা থাকছে। জাহাঙ্গীরনগরে ধর্ষণ চেষ্টায় অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি, প্রক্টর অফিসে তালা। এবং ফরিদপুরের ভাঙায় বাস চাপায় বাবা ছেলে নিহত। বিরতির পর সবাইকে আবার স্বাগত দেশের খবরে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারে শিক্ষার্থীদের বেঁধে দেওয়া 38 ঘণ্টা সময় পেরিয়ে গেলেও অভিযুক্তকে এখনও গ্রেপ্তার করা যায়নি। এতে ক্ষুব্ধ হয়ে সকালে প্রক্টোরিয়াল বডিকে অবাঞ্ছিত ঘোষণা করে প্রক্টর অফিসে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। একই সাথে প্রক্টর অধ্যাপক রাশিদুল আলমের পদত্যাগের দাবি জানিয়েছে তারা। এর আগে শুক্রবার রাত 1:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের টারজান চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। এ সময় ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হওয়ায় পুরো প্রক্টোরিয়াল বডির পদত্যাগের দাবি জানান তারা। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারের আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের সহনশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রক্টর রাশিদুল আলম। তবে প্রক্টর পদত্যাগ না করলে আগামীকাল থেকে প্রশাসনিক ভবন অবরোধ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে শিক্ষার্থীরা। যে ঘটনাটি ঘটেছে, আমরা সরকারের উপর অত্যন্ত আস্থাশীল যে সরকারের সহযোগিতায় এবং আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় অভিযুক্ত ব্যক্তি গ্রেফতার করা হবে ব্যক্তিকে, একই সাথে তাকে রাষ্ট্রের সর্বোচ্চ সাজা প্রদান করা হবে। শরীয়তপুরে প্রবাসী স্বামীকে হত্যার পর দেহ খণ্ডিত করে ফ্রিজে লুকাতে গিয়ে আটক হয়েছেন তার স্ত্রী। গতরাতে শরীয়তপুর পৌরসভার পালং উচ্চ বিদ্যালয় এলাকা থেকে আসমা আক্তার নামের ওই নারীকে আটক করে পুলিশ। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী আটং বৃক্ষতলা এলাকার একটি পুকুর পাড় থেকে মৃতদেহের আরও কিছু অংশ উদ্ধার করা হয়। এর আগে গতকাল বিকেলে নড়িয়া উপজেলার মুলফতগঞ্জে নদীর পাড় থেকে পলিথিনে মোড়া অবস্থায় দুটি হাত ও দুটি পা উদ্ধার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে সদর উপজেলার চন্দ্রপুরের বাসিন্দা ওই নারী পুলিশকে জানায়, গত মঙ্গলবার রাতে ঝগড়ার এক পর্যায়ে স্বামী জিয়া সর্দারকে সে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে। পরে মৃতদেহ কয়েক টুকরো করে হাত পা নড়িয়ায় এবং মাথা সহ শরীরের বিভিন্ন অংশ আটং বৃক্ষতলায় ফেলে আসেন। শরীরের বাকি অংশ ব্যাগে ভরে পরিচিত একজনের বাড়ির ফ্রিজে রাখার চেষ্টা করেন আসমা। এ সময় বাড়ির লোকজনের সন্দেহ হলে তারা পুলিশে খবর দেন। ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগের বিস্তার রোধে সবাইকে প্রত্যেকে নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অরিন্দ ইসলাম অমিত। এ লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনা মতে প্রতি শনিবার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে বলেও তিনি জানান। সকালে যশোর ইনস্টিটিউট পুকুর এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমরা যদি নিজেদের বাড়ির আশেপাশের জায়গাটি প্রত্যেকে নিয়মিত পরিষ্কার রাখতে পারি, তাহলে আমাদের সন্তানেরা, আমাদের স্বজনেরা এই রোগাক্রান্ত হওয়ার ঝুঁকি থেকে মুক্তি পাবে। আমরা যদি সপ্তাহে প্রতি শনিবার নিজেদের এলাকা পরিষ্কার রাখতে পারি, তাহলে মনে হয় আমরা আমাদের পরিবার পরিজনকে আমরা ডেঙ্গু রোগ কিংবা চিকুনগুনিয়া রোগ থেকে আমরা মুক্ত রাখতে পারবো। শুধু তা না, অন্যান্য রোগের বিস্তারও ইনশাআল্লাহ কমে যাবে। ফরিদপুরে ভাঙায় ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাকের চাকা মেরামতের সময় অজ্ঞাত একটি বাসের চাপায় বাবা ছেলে নিহত হয়েছেন। নিহতরা হলেন যশোর সদর উপজেলার রূপদিয়া এলাকার বাসিন্দা ইউসুফ আলী ও তার ছেলে ইয়াকুব আলী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ভাঙাগামী একটি মালবাহী ট্রাক ভোর 4টায়
বগাইল টোল প্লাজা এলাকায় পৌঁছলে ট্রাকটির পেছনের একটি চাকা বিকল হয়ে যায়। পরে সড়কের পাশে ট্রাকটি থামিয়ে চালক ইয়াকুব ও তার বাবা ইউসুফ আলী মিলে চাকা মেরামতের কাজ শুরু করেন। এ সময় দ্রুতগতির একটি বাস পেছন দিক থেকে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাবা ছেলের মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়। দর্শক, দেশে খবরে আবারও নিয়ে নিচ্ছে একটি বিরতি, আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর দেশের খবরে সবাইকে আবারও আমন্ত্রণ। কুড়িগ্রামের উলিপুরে সবুজ ধান খেতে জীবন্ত হয়ে উঠেছে স্বাধীনতার প্রতীক জাতীয় স্মৃতিসৌধ। এক স্কুল শিক্ষকের সৃজনশীল এই উদ্যোগ দেখতে প্রতিদিনই ভিড় করছেন অনেকে। কুড়িগ্রাম প্রতিনিধি মোনার হোসেন লিটনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দূর থেকেই চোখে পড়ে জাতীয় স্মৃতিসৌধের অবয়ব। সবুজ ধান খেতে দৃষ্টিনন্দন লালচে এই নকশা এখন উলিপুরের দর্শনার্থীদের প্রধান আকর্ষণ। উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাফর সাদিক এবারে বড় মৌসুমে নিজের প্রায় ১৭ বিঘা জমিতে বিভিন্ন জাতের ধান আবাদ করেছেন। এর মধ্যে একটি ক্ষেতে অন্য ধানের ফাঁকে বেগুনি রঙের ব্রি ১১৩ জাতের ধান লাগিয়েছেন নির্দিষ্ট নকশা অনুযায়ী। দুই জাতি একসাথে বেড়ে ওঠার পর সবুজে মূর্ত হয়ে উঠেছে ৩০ লাখ শহীদের রক্তের অর্জন জাতীয় স্মৃতিসৌধ। পথযাত্রী এবং সাধারণ মানুষ তারা যেন এই দৃশ্যটা দেখে দেশের প্রতি ভালোবাসা, দেশের প্রতি মমত্ববোধ এবং তাদের ভ্রাতৃত্ববোধ দেশের প্রতি যেন জাগ্রত হয়, সেজন্য এই কাজটি করা। শিল্প আর দেশপ্রেমের এই ব্যতিক্রমী উদ্যোগ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে। এখানে মাস্টার শিডের পক্ষ থেকে ধান খেতে স্মৃতিসৌধের আদলে একটা আর্ট দেখতে পাই, এটা আসলে খুবই ভালো লাগে। আসলাম, ছবি তুললাম, ঘুরলাম, ভিডিও করলাম। আমরা চাই যে আমাদের এই অঞ্চলে এই ধরনের কাজ আরো বেশি বেশি হোক। গত বছরও বাংলাদেশের মানচিত্র আর্ট করছিল, ভালো লাগে। আমরা স্যারের কাছে আশা করি আরো ভালো ভালো কিছু আর্ট করব। এর আগেও ধান খেতে জাতীয় পতাকা, জাতীয় ফুল ও বাংলাদেশের মানচিত্রের নকশা তৈরি করে প্রশংসা করেছেন জাফর সাদিক। উলিপুর উপজেলার একজন কৃষক, পাশাপাশি সে একজন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাফর সাদিক। এটা মূলত তার একটা নিজস্ব একটা আগ্রহ। এটার মাধ্যমে উলিপুরবাসী গর্বিত। আগামীতেও সে এই ধরনের বিভিন্ন স্থাপনাকে ধানের জমিতে এটা উপস্থাপন করে দেশবাসীকে আনন্দ দেবে, এই প্রত্যাশা রাখছি। রনি হোসেন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দর্শক, দেশের খবরে পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।